একেবারে এই নির্বাচন কমিশন নিয়ে সবচেয়ে বড় আপত্তি ছিল আপনাদের এনসিপির সাথে শরীফ ওসমান হাদি, একেবারে আপনাদেরই চিন্তা চেতনার মানুষ বলতে পারেন, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি সবাই। তবে যে কয়েকটি সংগঠন, রাজনৈতিক দল হিসেবে এনসিপি আর অরাজনৈতিক সংগঠন হিসেবে ইনকিলাব মঞ্চ, তার উপর হামলা হলো। সেখানে এখন পর্যন্ত তার কোনো আসামি, মানে গুরুত্বপূর্ণ আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এই খুনের কুল কিনারা এখন পর্যন্ত সুরাহা করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সাথে আজকে যে যুক্ত হলো আপনাদের খুলনায় এনসিপির বিভাগীয় প্রধানের উপরে যে মোতালেব শিকদারের উপরে যে হামলা, এই দুইটা বিষয়কে কিভাবে দেখছেন? নির্বাচনের রাস্তা কি পরিষ্কার? ধন্যবাদ। আজকে আসলে এমন একটা মানসিক অবস্থা নিয়ে আমি এখানে বসেছি যে অনেকেই জানেন, আমি একটু আগে আপার সাথেও আলাপ করছিলাম যে আমার মানসিক অবস্থা হাদির কারণে, এবং আজকে আবারও আমাদের আরেকজন সহযোদ্ধা, তার উপরে এই যে মোতালেব শিকদার, হ্যাঁ মোতালেব শিকদার, তার উপরে আরেকটা কথা না বললেই না, মানে এই কথাগুলো তো, এই ঘটনাগুলো তো খুব আলোচিত। তার মধ্যে দীপুর যে ঘটনাটা, দীপু দাসের, হ্যাঁ দীপু দাসের যে ঘটনা, মানে অ্যাজ এ উইমেন, অ্যাজ এ হিউম্যান, পলিটিক্যাল পার্টির জায়গা, সব কিছু থেকে আসলে আমি বিপর্যস্ত, প্রচণ্ডভাবে বিপর্যস্ত। এই অবস্থা থেকে মানে কোনো কথা বলা বা কোনো অনুভূতি প্রকাশ করা বা কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার অবস্থায়ও আমি নাই। রাজনৈতিক বক্তব্য না, আপনারা হলেন এই যুদ্ধের মধ্যে, আপনারা হলাম, আপনারা মানে সেনাপতির ভূমিকা পালন করছেন। একজন সেনাপতি কখনো মানে আবেগ আপ্লুত হতে পারে না তো? না না, এটা বলা যায় না আসলে। আমার ভাই, আমার সহযোদ্ধা যখন একটা জায়গায় গিয়ে যে প্রাণ হারায়, তখন আবেগকে আসলে আটকে রাখা তো যায় না, আবেগ তো থাকবেই। কিন্তু এই আবেগটা আমাদের লড়াইকে আরো শক্তিশালী করবে, এটাও সত্যি কথা। কিন্তু অবস্থাটা এতই খারাপ হয়ে যাচ্ছে, মানে এতই আমাদের ভেতরটা খারাপ অবস্থা আছে যে কোনো বক্তব্য বা কোনো কথা বলতে আমি পারছি না। কিন্তু আমরা একটা জিনিস দেখি যে এই অবস্থাগুলো কেন তৈরি হচ্ছে। অনেক দিন ধরেই কিন্তু আমরা আইন শৃঙ্খলা নিয়ে কথা বলে আসছি। এই সরকার শুরু থেকেই, আমি বারবার বলে আসছি যে শুরু থেকেই কিন্তু সেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এটা কিন্তু আজকে তফসিল ঘোষণার পর না। এবং ইসির বিষয়ে যেটা, ইসি নিয়ে কিন্তু আমাদের বরাবরই একটা অভিযোগ ছিল, আপনি জানেন যে ইসি নিয়ে আমরা বরাবরই, এবং সবচেয়ে বেশি বড় আপত্তি ছিল এনসিপি ছিল। এবং তারপরে হাদির গুলিবিদ্ধ হওয়ার পরে তিনি যে কথা বলেছেন, তাতে আমার মনে হয় না যে নীতিগত জায়গা থেকে এই ইসি ইলেকশন পরিচালনার মতো ক্ষমতা রাখে। এবং তিনি একটা খুনকে খুবই সিম্পলি, মানে খুন যেন কিছুই না, মৃত মানুষ মরে যাওয়া যেন কিছুই না। তফসিল ঘোষণা করবার পর তো সব দায় দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারই থাকে। হ্যাঁ থাকে। সেই প্রধান নির্বাচন কমিশনার যদি বলেন যে একটা মানুষ মরে যাওয়া কিছুই না, তাহলে মানে আমাদের তো আর কোনো ভরসা থাকে না। কিন্তু তারপরও আমি একটা কথা বলবো যে এই নির্বাচনকে আমাদের আগে এগিয়ে নিতেই হবে, এবং 12 তারিখ নির্বাচন হতেই হবে। এইটা হচ্ছে সর্বোচ্চ চাওয়া, এবং এই চাওয়াটাকে সম্মিলিতভাবে আমাদেরকে দল মত যারাই আছেন, অন্য যে দল আছেন, এই দল সবাইকে নিয়ে আমাদের এই চাওয়াটাকে সফল করতে হবে। এবং পরাজিত শক্তিকে এই মুহূর্তে একদম সম্পূর্ণরূপে পরাজিত করার উপায় হচ্ছে নির্বাচন। সেইটা শেষ কথা, মানে মাহমুদ আমি তো ওটা শেষ কথা, যে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনটা করতে হবে, এটা সবাই চায়। আমার প্রশ্ন হলো, এখন যে সরকার আছে সেই সরকার তো শুধু একক কারণ না, এইটার পরে বিএনপি সমর্থন আছে, এনসিপি সমর্থন আছে, জামাতের সমর্থন আছে। এতগুলো সমর্থন পাবার পরে যেই সরকার বারবার ফেল করছে, দিনে দুপুরে একটা মানুষকে প্রকাশ্য গুলি করে আবার নিরাপদে পালিয়ে যাওয়া, তাহলে আপনি কি মনে করেন যে ভালো নির্বাচন করবার মতো সক্ষমতা এই সরকারের আছে? সক্ষমতা আপনি নির্বাচন করবেন তাতে কোনো সন্দেহ নেই, নির্বাচন আপনি করেন, অবশ্যই করব। সক্ষমতাটা যে দুর্বল সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এই সক্ষমতাটাকে এখনো কিন্তু সময় আছে, এইটাকে আমাদের আরো বেশি সক্ষম করে তুলতে হবে, এবং এই সক্ষমতা তৈরি করে আমাদের নির্বাচনে যেতে হবে। এটাকে কোনোভাবেই
এই যে আরো বেশি সাপোর্টেজ এটার মধ্যে যেতে দেওয়া যাবে না। দেখেন আওয়ামী লীগ চলে গেছে, শুধু শেখ হাসিনা চলে গেছে, তার কিন্তু সমস্ত পার্টিকেলস সে রেখে গেছে, এবং সেই রেখে যাওয়া গোষ্ঠীর সাথেও কিন্তু সরকারের লড়াই করতে হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা যদি সব দল মত সবাই একত্র হই এবং সরকারকে পূর্ণভাবে সাপোর্ট দেই, তাহলে কিন্তু নির্বাচন অবশ্যই সম্ভব।